গ্রামের নাম বৈদ্যনাথপুর। চারপাশে ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম। গ্রামে বেশি লোকজন নেই বললেই চলে। একটু দূরে দূরে কাঁচা পাকা বাড়ি। গ্রামের উত্তরের দিকটায় বেশ ঘন জঙ্গল। সচরাচর সেখানে কেউ যায় না, তবে বলা হয়, গ্রামের লোকজনকে বলতে শোনা যায়, এই জঙ্গলে কিছু রহস্য লুকিয়ে আছে। প্রতি বছর ফাল্গুন মাসে এই গ্রামের বটগাছতলায় বিশাল এক ভোজনের ব্যবস্থা করা হয়। এই ভোজনে গ্রামের ছোট বড় কেউই বাদ যায় না বললেই চলে। বড় বটগাছটা গ্রামের মধ্যমণি হয়ে আছে, তাই প্রতি বছর এই গাছের নিচেই রাতের বেলা ভোজনের আয়োজন করা হয়। গ্রামের কেউ বড় হাঁড়িতে রান্না করা নিয়ে ব্যস্ত, কেউ আবার বিড়ি হাতে গল্পতে আড্ডায় ব্যস্ত। বেশ জমজমাট আয়োজন পুরো গ্রাম জুড়ে। এমন সময় হালকা মৃদু হাওয়া যেন দোলা দিতে লাগলো, কিন্তু এটা যে প্রবল ঝড়ের রূপ নেবে সেটা কেউ বুঝতে পারল না। হঠাৎ দমকা হাওয়া থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। কেউ পাশের ঘরের চালার নিচে গিয়ে আশ্রয় নিল, কেউ বটগাছটার নিচে গিয়ে নিজেদের আশ্রয় খুঁজল। অন্ধকার ছেয়ে গেছে চারপাশটায়। ঘরের চালার নিচে অংশু আর ওম দাঁড়িয়ে আছে। ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর অংশু বলে, এই ওম, এখানে তো বীরেন ছিল আমাদের সাথে, কোথায় গেল রে? ঝড় বৃষ্টির মধ্যে তো খেয়াল করিনি, বীরেন তো এখানেই ছিল। না রে, হয়তো ও দিকটায় গিয়ে দাঁড়িয়েছে। চল গিয়ে দেখি বটগাছের নিচে। তারা সেখান থেকে বটগাছের কাছে গিয়ে দেখে সেখানে শুধু গ্রামের কজন বয়োজ্যেষ্ঠ লোক বিড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। অবিনাশ, বিধান আর গুনিন কাকা। বৈদ্যনাথপুরের সকল সমস্যার সমাধান করে থাকে গুনিন কাকা। তাদের কারো বয়স 60-এর নিচে হবে না। গুনিন কাকার কথা সবাই মেনে চলে এখানে। ওম আর অংশুকে আশা দেখে গুনিন বলে উঠল, রে, তোরা হন্তদন্ত হয়ে এখানে আসলি যে? আজকের এই ভজন হবে না রে, সবাই বাড়ি গেছে, তোরাও চলে যা। দেখছিস না কেমন উলট পালট হয়ে যাচ্ছে? আমরা এই জন্য এখানে আসিনি কাকা। বীরেন আমাদের সাথে ওই খড়ের চালার ওপাশটাতে ছিল, কিন্তু এখন দেখছি না। কি বলছিস কি? দেখ, ভালো করে দেখ, হয়তো বাড়ি চলে গেছে তোদের কিছু না বলেই। না গো কাকা, অংশী ঠিকই বলছে। এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা একসাথে ঘরে চালার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন দেখছি না। ছেলে দুটোর কথা শুনে গুনিনের কপালে যেন ভাঁজ পড়ে গেল। অবিনাশ আর বিধানের দিকে তাকিয়ে যেন গুনিন কাকা কিছু বলতে চাইলেন। তার যে কিছু মনে পড়ে গেল তা অবিনাশ আর বিধান স্পষ্ট বুঝতে পেরেছে। বিধান বলে উঠল, হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি OneXBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানে স্পন্সার, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্লাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরও বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেললেই রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সোনার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে OneXBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড সোনার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। উত্তর জঙ্গলে আগে দেখা দরকার আমাদের। এই ঝড় আমাদের কিছু মনে করিয়ে দিতে চাইছে। বিধান কাকা ভাঁজ কপালে কথাগুলো বললেন, আর এক মুহূর্ত দেরি না করে তারা 5 জন সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ আর শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ঘন জঙ্গলের মাঝ রাস্তায় গুনিন হঠাৎ হোঁচট খেয়ে দাঁড়িয়ে গেল। তার সাথে সবাই দাঁড়িয়ে গেল। গুনিন পায়ের দিকে তাকিয়ে দেখতে পেল একটা মানুষের নিথর দেহ পড়ে আছে। কি রে, এভাবে এটা কি? আমি যা ভেবেছিলাম তাই। এত বছর পর কি তবে আবার রাতের ভোজন আমাদের কাল রাত্রি হলো? ভয়ে আপন মনে কথাগুলো বলে যাচ্ছিল গুনিন কাকা। সবাই সেই নিথর দেহটার সামনে বসে ভালো করে তাকিয়ে দেখলো এটা আর কেউ নয়, এটা যে বীরেন।
নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার বীরেনের শরীর খুবলে খুবলে খেয়েছে। এ দৃশ্য দেখে অংশু আর ওম যেন কাঁদো কাঁদো হয়ে বীরেনের দিকে তাকিয়ে আছে। এখানে বেশি দেরি করা ঠিক হবে না গুনিন্দা, আমার কিছু ভালো ঠেকছে না। আমাদের যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। ওম আর অংশু মিলে তাদের বন্ধুর লাশটাকে তুলে নিয়ে সবাই সেখান থেকে বেরিয়ে গেল। বৃষ্টি হওয়ার পর জঙ্গলটা যেন আরো নিস্তব্ধ মনে হচ্ছে। রাত তখন গভীর। গনিন কাকা তার ঘরের খাটের উপরে বসে গভীর ভাবনায় আচ্ছন্ন। সে মনে মনে ভাবছে তাদের যুবক বয়সে যে ভুল তারা করেছিল সে একই রকম ভুল আবার এই ছেলেগুলো করেনি তো। ভাবতেই গনিনের চোখগুলো বড় হয়ে গেল। এসব চিন্তা করতে করতে সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে গনিন কাকা কখন যেন ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। পরদিন সকালে গনিন কাকার ঘুম ভাঙল বিধান কাকার ডাকে। ও গনিন্দা, তোমার ঘুম ভাঙেনি? গত রাতে কিছুতেই চোখটা লাগছিল না, এজন্য একটু বেলা হয়ে গেল। তা বিরানের বাড়ির লোকজনকে কিছু বলেছিস? না গো গনিন্দা, একথা কি কাউকে বলা যায়? আমার মনে হয় বীরেন উত্তরের জঙ্গলের গুপ্তধনের কথা জানতে পেরে গিয়েছিল। আর কথা বলতে গিয়ে আর বলতে পারল না বিধান। কি এমন ঘটনা ঘটেছিল সেই ভোজনের রাতে তা গ্রামের ছোটরা এখনো জানে না। গনিন কাকাও গত রাতে সে কালো ছায়ার কথা বলতে পারল না। গুনিনের মনে অনেক রকমের প্রশ্ন। বীরেনের বাড়িতে আজ যাওয়া আমাদের খুব দরকার ছিল, কিন্তু তার চেয়েও বেশি দরকার পুচকে ছেলেগুলোর সাথে কথা বলা। দাদা, আমি ডেকে বেড়াচ্ছি ছেলে দুটোকে। বিধান গুনিনের বাড়ি থেকে বেরিয়ে গেল, আর গুনিন ভোজনের রাতের সেই বটগাছের নিচে গিয়ে বসে পড়ল। বটগাছটার চারপাশে বসার ভালো জায়গা আছে, যাতে গ্রামের লোকজন এখানে আরাম করতে পারে। এখান থেকে জঙ্গল খুব বেশি দূরে নয়। গনিন কাকার চোখে মুখে ভয়ের ছাপ এখনো রয়ে গেছে। সেখানেই অংশু, ওম সাথে বিধান কাকাও এসে গনিন কাকার সাথে বসেছে। এই বীরেন, আমাকে ভালো করে বলতো, তোরা উত্তরের ওই জঙ্গলে কি করতে গেছিলি? কাকা, আমাদের কোনো দোষ নেই, দয়া করে আপনি আমাদের শাস্তি দেবেন না। আমরা বারবার বীরেনকে না করেছিলাম, কিন্তু শুনেইনি কথা। কাকা, সেদিন যা হয়েছিল আমি বলছি, তবে আমাদের দয়া করে কোনো শাস্তি দেবেন না। সেদিন আমরা বীরেনের বাবার মুখে জানতে পেরেছিলাম বহুকাল ধরে উত্তরের জঙ্গলে গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেই গুপ্তধন পাহারাতে এক কালো ছায়া। বীরেন তারপরে আমাদের দুজনকে নিয়ে বুদ্ধি আটে ওই জঙ্গলে যাবে, আর যেভাবেই হোক গুপ্তধন উদ্ধার করবে। তারা তিন বন্ধু জঙ্গলের পথে হাঁটছে। দিনের বেলা হলেও ঘন জঙ্গলকে রাতের মতো মনে হচ্ছে। এই জঙ্গলে মাঝে মাঝে পাতার ফাঁকে আলো উকি দেয়, কোনো জায়গার সূর্যের আলো অব্দি পৌঁছায় না। পাখিদের কিচিরমিচির আওয়াজ ছাড়া কিছুই শোনা যায় না। অংশ আর ওম দুজনেই খুব ভীতু স্বভাবের। তারা খুব ভয়ে ভয়ে জঙ্গলের পথে হাঁটছে, কিন্তু বীরেন কোনো তোয়াক্কা না করেই জঙ্গলের পথ অতিক্রম করছে, যেন সে কোনো নেশায় পড়েছে। তারা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল গভীর জঙ্গলে প্রবেশ করার পর। কিছু একটার আওয়াজ শুনে যেন কেউ পাতার শব্দকে উপেক্ষা করে এগিয়ে আসছে। তারা তিনজনই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই জঙ্গলেতেও কেউ আসে না, তবে কে দৌড়াচ্ছে? কিছুক্ষণ বাদে সে আওয়াজ যেন নীরব হয়ে গেল। এবার অংশু ভয় পেয়ে বলে উঠল, হে বীরেন, চল চল না ভাই, চলে যায় এখান থেকে। কাকা বাবু শুধু গল্প করেছে, আসলে বাস্তবে কিছুই হয় না। আর হলেও তুই জানিস তো এই জঙ্গলে কেউ আসে না। চল, ওই ছায়া যদি সত্যিই থাকে। বীরেন এক ধমক দিয়ে অংশুকে থামিয়ে দিল। তারা সেখান থেকে আবার সামনের দিকে এগোতে লাগলো। বীরেন একটা আলোকময় জায়গা দেখতে পেল, যেন সেখানে কিছু ঝলমল করছে। এমন কিছু দেখে ওম অবাক হয়ে সেদিকেই তাকিয়ে রইল। পুরো জঙ্গলে এমন আলো নেই, আবার পুরো জঙ্গলটা জুড়ে পাতা ছড়ানো, কিন্তু এই জায়গাটা এমন পরিষ্কার কে করলো? ওমের কথা শুনে সবাই হতবাক। আশেপাশে কোথাও তো কোনো পাতা নেই, আবার জায়গাটাও অনেক আলো জ্বলছে। বীরেন আর দেরি না করে সেই জায়গার কাছে গেল। মাটিতে বসে মাটিগুলো সরাতেই দেখতে পেল একটা বাক্স। সেখান থেকেই আলোটা বের হচ্ছে।
বীরেন বাক্সটাতে হাত দিতেই সেখান থেকে কালো ছায়া বের হয়ে আসলো। ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, তোদের এত বড় সাহস, তুই আবার রাখা সম্পদের উপর হাত দিয়েছিস? কালো ছায়াটা অনেক বড় আর বিদঘুটে হাসির শব্দে যেন আকাশ ফেটে পড়ল। কালো ছায়াটাকে দেখে তিনজনের প্রাণ যেন যায় যায় অবস্থা। তাদের আর বুঝতে বাকি রইল না আসলে জঙ্গলের দৌড়ের শব্দ আসলে কিসের ছিল। বীরেন উঠে দাঁড়িয়ে পিছনের দিকে পা বাড়ালো, তারপর সেখান থেকে দম বন্ধ করে তারা দৌড়াতে শুরু করলো। কালো ছায়াটা তাদের পিছু নিয়েছে, তারা প্রাণপণে দৌড়াচ্ছে। হঠাৎ বীরেন জঙ্গলের মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। কালো ছায়া আছড়ে পড়বে এমন সময় বীরেন বুদ্ধি করে তার পকেট থেকে দিয়াশলাই বের করে তাতে আগুন জ্বালিয়ে কালো ছায়ার মুখের সামনে ধরে। সেই কালো ছায়াটি মুহূর্তেই মিলিয়ে যায়। তারপর তারা তিনজন কোনোভাবে জঙ্গল থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসতে লাগলো। কাকা, তখন বীরেন বেঁচে গিয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি আসলে ভোজনের রাতেই তাকে এভাবে জীবন দিতে হবে। আমরা অনেক বড় ভুল করেছি সেদিন জঙ্গলে গিয়ে। ওই কালো ছায়াটা যার উপর পড়ে সে আর কখনো বেঁচে পেতে পারে না। সেদিন বীরেন অনেক বড় লোভ করেছিল, তাই ওকে শাস্তি পেতে হয়েছে। আর অন্ধকারে কালো ছায়া বীরেনকে জঙ্গলের মাঝে নিয়ে গিয়েছিল, তারপর সেখান থেকে মেরে ফেলেছে। তবে এখনো সে কালো ছায়া যায়নি। ওম আর অংশুকেও মারার জন্য ওরা ঘুরে বেড়াচ্ছে। আমি সে কালো ছায়াটাকে গত রাতেও দেখেছি। গুনিন কাকার কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। তারা আর কোনো কথা বলতে পারল না। গুনিন কাকা তাদের সাথে ঘটে যাওয়া সেই 30 বছর আগের ঘটনা বলতে লাগলো। তোদের মতো যুবক বয়সে ভোজনের জন্যই কাঠ নিতে গিয়েছিলাম জঙ্গলের সেই গভীরে। আমার সাথে সেদিন বিধান, অবিনাশ আর আমার এক বন্ধু প্রবীরও ছিল। আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করেছিলাম তোদের মতোই দিনের বেলাতেই। কালো ছায়া কিংবা গুপ্তধন সম্পর্কে আমরা কিছুই জানতাম না। তবে প্রবীর তার ঠাকুরদার কাছ থেকে এই জঙ্গলের সম্পর্কে অনেক কিছুই জেনেছিল। আমরা খুব ভুল করেছিলাম সেদিন ওখানে প্রবেশ করে। প্রবীর তার ঠাকুরদার কথাগুলো মনে করে সেই আলোকিত জায়গায় পৌঁছায়, আর ভয়ঙ্কর কালো ছায়া প্রবীরকে আমাদের সামনেই সেখানেই গ্রাস করে ফেলে। বহু বছর ধরে কোনো অভিশাপের ফলে ওই ভয়ঙ্কর কালো ছায়া সেখানেই সম্পদ পাহারা দিয়ে আসছে। ওই অভিশপ্ত কালো ছায়া অনেকের প্রাণ নিয়েছে। তারপর আমরা প্রতিজ্ঞা করলাম জঙ্গলের মধ্যে আর কোনোদিন যাব না। গুনিন কাকা কথাগুলো বলতে বলতে সেখানেই অতীতে ফিরে গেছে। আজকের সকালটা যেন এক অতীতকে ফিরিয়ে নিয়ে এসেছে। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। অবিনাশ কাকা কিছু বলছে না, কারণ সেও এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তবে বীরেনের মৃত্যু যেন সবাইকে নাড়িয়ে দিয়েছে। এভাবে আর কতদিন? বীরেনের সৎকার করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, তুমি যাবে না? না, আমি যাব না। এই গ্রামের ভোজনের রাতের অভিশাপ শেষ করার জন্য ওই জঙ্গলে আমার যেতে হবে। গুনির কাকার কথাগুলো শুনে অবিনাশ থমকে দাঁড়িয়ে গেল। তার পা যেন আর নড়ছে না। তোমরা এসব কি বলছো গো? আমরা কেউই বাঁচবো না ওখানে গেলে। সেই কালো মূর্তি আমাদের কাউকে ছাড়বে না। রাত তখন গভীর। গুনিন আর তার সহচর অবিনাশ আর বীরেন, অন্যদিকে অংশু আর ওম, তাদের দুজনের হাতে মশাল। সবাই মিলে উত্তরের জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। ঘন ও গভীর জঙ্গল যেন আরো অন্ধকার হয়ে উঠেছে। মনে হচ্ছে মশালের আলো যেন কিছুই নয় এই অন্ধকারের কাছে। তাদের হাঁটার আওয়াজ যেন জঙ্গলের পাখিদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। সেই জায়গাটা যেখানে ভয়ঙ্কর ছায়ার বাস, সেটা আলোকময় হয়ে উঠেছে। সেই কালো ছায়া সবকিছু গ্রাস করার আগেই গুনিন আর অংশু তাদের হাতের মশাল আচমকা ওই ছায়াটির দিকে ছুঁড়ে মারে। ছায়াটি পুড়তে পুড়তে সেই জায়গাটা থেকে মিলিয়ে যায়। আজ থেকে এই গ্রাম, এই জঙ্গল আর ঝড়ের রাতের ভোজন সবই অভিশাপ মুক্ত হলো।